এবং এইটা হচ্ছে ওনার ভিসা কপি। এটা হচ্ছে ওনার হাসব্যান্ডের ভিসা কপি। ওনার হাসব্যান্ড ওপেন ওয়ার্ক পারমিট পেয়েছেন অস্ট্রেলিয়ার। তখন কিন্তু বাংলাদেশে ভিসার রেশিও খুবই খুবই খারাপ। খারাপ। কিন্তু স্কলার জোনে একটা ভিসা রিফিউজ হয়েছে যে গত কিছুদিন আগে টরেন্স নামে একটা ইউনিভার্সিটির 100% স্কলারশিপ টিউশন ফি রাইট? আমি 100% টিউশন ফিটা মওকুফ মওকুফ করেছে করছে। এবং আমাকে অ্যানুয়ালি একটা কত আইটেম টাকা দিচ্ছে দিচ্ছে। আপনাকে? এটা 39,780 39,700 অ্যানুয়ালি। অ্যানুয়ালি। জি। ওকে। থ্যাঙ্কস টু ইউর দিস আইডিয়া অফ পডকাস্ট ফার্স্ট অফ অল, কারণ আমি একটা পডকাস্ট দেখেই আসলে ডিসাইড করেছিলাম সেখানে একটা ছেলেকে আপনি ব্যাচেলারের ক্ষেত্রে 100% স্কলারশিপ আপনার ইনস্টিটিউট থেকে হেল্প নো করেছিল। ফিল 100% স্কলারশিপ ম্যানেজ করে এটা দেখে তো ফার্স্টে বিশ্বাস করতে পারি নাই। দ্যাট রিয়েলি ইন্সপায়ার্ড মি, কারণ বেশিরভাগ এজেন্সি এই জায়গাটুকুকে মোটিভেট করে না। কারণ এই যে আপনি যখন যাচ্ছেন জি। দেখা যাচ্ছে আপনি টিউশন ফি ডিপোজিট করলে আমরা একটা কমিশন অথবা একটা অ্যামাউন্ট পাইতাম, কিন্তু সাধারণত এটা হলে আমরা পাই না। আপু আপনার আইএলটিএস স্কোরটার কথা শোনা হয়নি? আমার ওভারঅল স্কোর ছিল Academic। 7.5 এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য মাস্টার্সের জন্য মেবি 7 দরকার ছিল রাইট? 6.5 6.5 আপনার 7.5টা কিন্তু এই যে ফান্ডিং এর ক্ষেত্রে অনেক বড় একটা বিষয় হিসেবে কাজ করছে। আমি সবসময়ই বলি যদি আপনার ডিমান্ড থাকে 6.5 আপনি 7 নিয়ে আসুন। স্কলারশিপের ক্ষেত্রে আপনি যদি ডিমান্ড থাকে 7 আপনি 7.5 নিয়ে আসুন। আপনাকে এক ধাপ আগায় দিবে। আপনি ভিসার ক্ষেত্রে এক ধাপ আগায় দিবে। বাংলাদেশ হচ্ছে পাবলিক হেলথের আতুর ঘর, কারণ আমাদের ভ্যারাইটি অফ পেশেন্টস আছে। তেমনি যে কোনো বিষয়ে রিসার্চ করার জন্য একটা ওয়ান্ডারফুল জায়গা। কারণ বাংলাদেশে আপনার ডেনসিটি অফ পপুলেশন বেশি, ছোট্ট একটা প্লেস। তার মধ্যে রোগ শোকের ব্যাপার স্যাপারও অনেক আসলে বেশি। অনেক বেশি। রিসার্চ করার জন্য একটা ফ্যান্টাস্টিক প্লেস রাইট? আমাদের যেটা নেই সেটা হচ্ছে আমাদের রিসার্চ ফান্ড খুবই কম। আপু আসলে গভর্নমেন্টে এখানে আসলে অনেক ফোকাস দেওয়া উচিত। ইভেন আমরা স্কুল স্টুডেন্ট পাঠাই কানাডাতে কিংবা নিউজিল্যান্ডে, স্কুলের বাচ্চাদেরও না এখন জানেন বই নেই, সবকিছুই রিসার্চ বেস। আমাদের যখন ট্রেনিং করায় ওরা তো আমাদের এডুকেশন সম্পর্কে জানে। ও বলতেছিল যে আমাদের স্কুলের বাচ্চাদের বই নেই, তাহলে তোমরা স্টুডেন্টকে কি পড়াও? বলে আমরা ক্লাসে যাই, ক্লাসে যেয়ে একটা টপিক দেই। আমি বললাম যে শুধু তোমরা টপিকটা লিখে দাও এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা ভাবে গাইড করি আমরা। মানে আপনারটা আমারটা এক হবে না, আপনার মন মতো করে মোবাইল তৈরি করবেন, আমি আমার মতন করে ইমাজিনেশন করে মোবাইলটা তৈরি করবো। এইটা দেখেছে ওই বাচ্চা থেকেই ওরা শুরু করে দেখেন রিসার্চটা একদম ছোট থেকে ওদের এডুকেশন পার্ট অফ দ্য সিস্টেম। একসময় আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম এত documents ডকুমেন্টস। আই ফাউন্ড যে স্কলার জোন থেকে ডকুমেন্টেশনের ক্ষেত্রে এটা একদম 100% ইন্টিগ্রিটি মেনটেন করে আমার কাজগুলো করা হয়েছে। আমার এসওপিতে যদি কোহেরেন্স না থাকে, যেমন আমরা যখন Right একটা word. গল্প বলি ওই গল্পের মধ্যে বুঝাই যায় যে কোন কোন জায়গাগুলোতে আনলেস অর আনটিল কেউ যদি খুব ভালো মিথ্যাবাদী হয়ে থাকে তো আপনার এসওপিটা টোটালটা পড়ার পরে তার মনে হলো যে না এই জায়গাটা আপনার হিস্ট্রির সাথে যাচ্ছে না, তখন কিন্তু ওটা অটোমেটিক ড্রপ করে দেবে। ফরেনারদের মধ্যে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা থাকে, আপনাকে যদি একবার বিশ্বাস করে তারা কিন্তু ব্লাইন্ডলি বিশ্বাস করে। আমি মনে করি যে আমার টেবিলের অপর পাশে যে আছে তাকে বোকা হিসেবে ট্রিট না করাই ভালো। এসওপি লেখার টাইমে সে যেটা সেটাই যেন লিখে। উই আর লিভিং ইন দ্য এরা অফ এআই, আমরা ওটাকে ডিনাই করতে পারবো না, কিন্তু আপনার গল্প এআই লিখে দিতে পারবে না। চ্যাট জিপিটি দিয়ে কোনো কিছু একটা লিখি অথবা আমরা এআই দিয়ে আমরা কোনো একটা পিকচার তৈরি করি, একজন সাধারণ মানুষ কিন্তু আমরা বুঝতে পারতেছি এআই পিকচার। এই এআই এর সত্যটা কতটুকু ওটা ধরার জন্য পৃথিবীতে এখন হাজারো প্রকার প্লেজারিজম টুলস আছে। আমরা সবসময় স্টুডেন্টকে বলি যে এআই এর হেল্প না নিয়ে নিজেকে অনেস্ট ভাবে তুলে নিয়ে আসা। হ্যালো আসসালামু আলাইকুম, ইমন খন্দকার, সি অফ স্কলার জোন। ওয়েলকাম টু স্কলার জোন পডকাস্ট। আজকে আমরা আসলে একটা ডিফারেন্ট স্টোরি নিয়ে আসছি। সবসময় আমরা রেগুলার স্টোরিগুলো নিয়ে আসি। আজকে আমাদের সাথে স্টুডেন্ট আছে ফারিয়া রহমান। ফারিয়া রহমানের স্টোরিটা আমরা শুনবো। ফারিয়া আপু বাংলাদেশ থেকে এসএসসি কমপ্লিট করে, এখান থেকে ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করে, দেন বাংলাদেশে একটা রিনাউন্ড কোম্পানিতে জব করে, পরে সে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ম্যাকিউরি ইউনিভার্সিটিতে। আসলে তার স্টোরিটা একটু ইন্টারেস্টিং এবং আমি এক্সপেক্ট করি যে স্টুডেন্টরা যারা আছে পরবর্তীতে মাস্টার্স এবং পিএইচডি করতে যেতে চায় এবং যারা স্কলারশিপ খুঁজতেছে তাদের জন্য এই স্টোরিটা আসলে খুবই হেল্পফুল হবে। আমরা ফারিয়া আপুর কাছ থেকে জানবো তার সম্পর্কে। ফারিয়া আপু, ওয়েলকাম টু আওয়ার স্কলার জোন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাউ আর ইউ? আই এম ফাইন। ফারিয়া আপু, আমি যেটা জানতে চাই বাংলাদেশে আপনি কোথায় থাকেন, কোথায় থেকে এসএসসি কমপ্লিট করছেন, আপনি ইউনিভার্সিটি কোথায় জব করেন, কতদিন ধরে জব করছেন, জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা যদি বলতেন, একাডেমিক হিস্ট্রিটা। শিওর।
সো আমার জন্ম এবং বড় হওয়া কুমিল্লাতে। আমি কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করে, গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে দেন আই জয়েন্ড এশিয়ান ইউনিভার্সিটি ফর ওয়ামেন ইন চট্টগ্রাম। ইটস অ্যান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনলি ফর ওয়ামেন। সেখান থেকে আমি একটা 4 years ব্যাচেলর কমপ্লিট করি অন পাবলিক হেলথ। Then right after that, I joined North Saudi University to have my master degree, and that's also is related to public health. সেখানে আমি মেজর করি রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের উপর। অ্যান্ড আমার পড়াশোনার জাস্ট পাশাপাশি আমার আলহামদুলিল্লাহ আইসিডিডিআরবিতে জব হয়। আই জয়েন্ট ডিউরিং আইসিডিডিআর। নর্থ সাউথ রাইট? ইয়া ইয়া নর্থ সাউথে যেহেতু মাস্টার্সটা আমার মূলত উইকেন্ড প্রোগ্রাম ছিল, সো আই হ্যাড দিস উইক ডেজ টু আমার এটা কি ক্যারিয়ার ফ্রাইডেতে শুধু রিলেটেড। থাকছে? ইয়া ফ্রাইডেতে। সো তখন আমার হাতে আসলে অপরচুনিটি ছিল আমার ক্যারিয়ারের উপর কাজ করার। সো সেই মুহূর্তেই আইসিডিডিআরবিতে আমি জয়েন করি অ্যাজ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাট দেয়ার ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন। তো সেখানে থেকেই আমার মূলত আজকের রিসার্চার হয়ে ওঠার জার্নিটা শুরু। অ্যান্ড ইটস বিন 7 years দ্যাট আম সার্ভিং অ্যাট আইসিডিডিআরবি। এখন আমার কারেন্টলি সার্ভিং দ্য পজিশন অফ রিসার্চ ইনভেস্টিগেটর দের, and I'm leading quite a few research projects of my own and also co-leading other PIs research projects, and those are broadly related to maternal and child health. Yeah, that's my journey, and by the grace of Allah, alhamdulillah, I have a few publications in internationally accredited and globally reputed journals, peer-reviewed journals. ও দ্যাটস গ্রেট। আমি এই পর্যায়ে জানতে চাই আপু, আপনি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ অ্যান্ড অনলি গ্লোবাল ইউনিভার্সিটি মেবি হিয়ার ইন চিটাগং রাইট? Yeah, it's one of the international universities. বাংলাদেশে তো খুবই গুটি মানে কয়েক আছে। উইমেনদের জন্য অনলি গ্লোবাল ইউনিভার্সিটি Yeah, রাইট? for women it's only. অনলি গ্লোবাল Yeah. ইউনিভার্সিটি এবং অনেক ফরেন স্টুডেন্টরা এখানে পড়তে আসে রাইট, জি। বিভিন্ন দেশ থেকে। জি। আপনার একটা অপরচুনিটি হচ্ছে বাংলাদেশ থেকে একটা গ্লোবাল এনভায়রনমেন্টে পড়ালেখা করা ইউনিভার্সিটি Yes. লাইফে, দ্যাটস দ্য Yes. গ্রেট। এবং পরবর্তীতে আপনি নর্থ সাউথে আসেন এবং ডিউরিং নর্থ সাউথের টাইমে আপনি আইসিডিডিআরবিতে জয়েন করেন। আপনি যেহেতু মাস্টার লিডিং টু পিএইচডিতে যাচ্ছেন, আমি যারা আমাদের দর্শক আছে আমি তাদের জন্য একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আপনার এখানে জব রেসপন্সিবিলিটি কি ছিল এবং তারপরে আপনার জবের সাথে বেস করেই তো আপনার পাবলিকেশনগুলো আসে রাইট, ইন্টারন্যাশনাল পাবলিকেশন আপনি পাবলিশড হন। এই বিষয়ে যদি একটু বলতেন। তো আমার ফার্স্ট পাবলিকেশনটার উপর আমি কাজ করা শুরু করি 2019 সাল থেকে, অ্যান্ড দ্যাট ওয়াজ রিলেটেড টু অ্যান্টিনেটাল কেয়ার। আমরা মায়েরা যখন প্রেগনেন্ট হয়, সে প্রেগনেন্সি সময়টুকুতে দে হ্যাভ টু গো থ্রু এ সিরিজ অফ অ্যান্টিনেটাল কেয়ার। তো আমার পাবলিকেশনটা ফার্স্ট পাবলিকেশন হয় +1-এ। এটা সোফার আই নো ইটস এ ইউকে বেসড একটা জার্নাল। তো সেখানে ওটা পাবলিশ হতে টাইম লাগে প্রায় 2 বছর। মিনওয়াইল আমি এর মাঝে আরও অনেকগুলো ম্যানুস্ক্রিপ্টের উপর কাজ করা শুরু করি। একই সাথে আমি বিভিন্ন প্রজেক্টের কাজ শুরু করি। প্রজেক্ট বলতে ইটস রিলেটেড টু প্রপোজাল রাইটিং, ফান্ডকে অ্যাকিউজিশন করা, ফান্ড অ্যাকোয়ার করা, সরি ফর মাই মিস্টেক। সো ফান্ড অ্যাকোয়ার করা, তারপর হচ্ছে কোশ্চেনিয়ার ডেভেলপ, প্রোটোকল ডেভেলপ করা, এবং একই সাথে ডেটা কালেকশনের উপর কাজ করা, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে। সো আইসিডিডিআরবি ইজ এ গ্রেট প্লেস টু গ্রো অ্যাজ এ রিসার্চার, কারণ সেখানে একজন রিসার্চার কখনো একটা কাজে সীমাবদ্ধ থাকে না। আমাদের বলতে গেলে সব বিষয়ের উপরই ট্রেনিং পেতে হয়, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ বোথ অ্যাসপেক্ট থেকে। সো ইট রিয়েলি হেল্পড মি এ লট, and that's actually my journey. And in 2022 or 23, maybe in 23, I got my first project as principal investigator. প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মানে হচ্ছে যিনি প্রজেক্টটা লিড করে। করবে আর কি। তো আমি প্রথম প্রজেক্টটা তখন 2023 সালে পাই, when I was only a research officer. So research officer is sort of a entry level position there. তো তারপর থেকে বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি আসলে অনেক অপরচুনিটি পাই বিভিন্ন প্রজেক্টে কাজ করার, অ্যান্ড ওয়ান অফ দি মোস্ট সিগনিফিক্যান্ট প্রজেক্ট স্টিল ডেট আমি যেগুলোতে কাজ করেছি তার মধ্যে একটা হচ্ছে থার্মাল জ্যাকেট।
এই থার্মাল জ্যাকেটটা হচ্ছে একটা লোকালি মেড প্রোডাক্ট অ্যান্ড আই এম ওয়ান অফ দ্য কো-ইনোভেটর্স অফ দিস প্রজেক্ট। সেখানে আমরা হচ্ছে খুব লোকালি অ্যাভেইলেবল এবং বারবার রিউজেবল কিছু অর্গ্যানিক পদার্থ ব্যবহার করে একটা জ্যাকেট বানিয়েছি, যা কিনা যেসব বাচ্চারা সময়ের আগে প্রিটার্ম বলে যাদের, এবং যেসব বাচ্চাদের ওজন আমাদের স্বাভাবিক বাচ্চাদের যতটা ওজন হওয়া উচিত 2500 গ্রাম তার নিচে হয়, তাদের দেখা যায় যে শরীর থেকে তাপমাত্রা দ্রুত কমতে থাকে, যা তাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তো তাদেরকে ইউজুয়ালি রাখা হয় ইনকিউবেটর, রেডিয়েন্ট ওয়ার্মার, এনআইসিইউ সেটআপে। তো এটা But that one very expensive, yeah, right? that's first of all that's very expensive Not and available in every hospital also, very limited hospital. এক্স্যাক্টলি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় যে এনআইসিইউ পর্যন্ত পৌঁছাতে এবং ওয়েটিং লিস্টে থাকতে থাকতেই বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অথবা মারা যাচ্ছে। আর যেহেতু আমরা এখনো ডেভেলপিং কান্ট্রি হিসেবেই পরিচিত, নট all of us can afford to go to private hospitals. So in that case, our team led by my supervisor, we wanted to make something jeta kina by Bangladesh and for everyone. And thermal jacket is truly a global product. কারণ এখন আমরা আমাদের সকল ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে দেখলাম যে থার্মাল জ্যাকেট ক্যান সাপোর্ট ইউথার্মিয়া মানে হচ্ছে নর্মাল বডি টেম্পারেচারে বাচ্চাদেরকে রিটেইন করানো। তো দিস ক্যান সাকসেসফুলি রিটেইন দ্যাট Wow, টেম্পারেচার। that's great. Congratulations for Thank that, you. right? You are Thank just you. part of this, right? Yes, I This am is part the- of this and I'm also a patent application Okay, holder for this medical Wow. device. that's great. আপনার আসলে ক্যারিয়ারটা খুবই স্মুথ ক্যারিয়ার আমরা বলতে পারি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে থেকেও, কারণ এখানে অনেকে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে। আপনার একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছেন, 2টা প্ল্যাটফর্ম আমরা বলতে পারি, ইভেন 3টা, নর্থ সাউথ ইজ অলসো, কারণ ইউনিভার্সিটির ক্যারিয়ার, দেন নর্থ সাউথ, দেন আইসিডিডিআরবিতে একটা হিউজ প্ল্যাটফর্ম যেখানে আপনার রিসার্চ করার সুযোগ তৈরি হয়েছে। পরবর্তীতে আপনি বাইরে যাওয়ার প্ল্যান কেন করলেন এবং কোন কোন কান্ট্রিগুলো নিয়ে আপনি রিসার্চ করছেন এবং অস্ট্রেলিয়া কেন? So আপনার তো এখানে ক্যারিয়ার খুব সুন্দরভাবে আগাচ্ছিল, সামনে আগাচ্ছিল, জি। ভালো করতেছিলেন। রিসার্চে আসলে আমাদের সবার একটা গোল থাকে টু হ্যাভ এন পিএইচডি। এটা কিন্তু আমাদের লাক্সারি না, এটা আমাদের রিকোয়ারমেন্ট। কারণ আমাদের পরবর্তীতে প্রমোশনগুলো, ইভেন আমি যদি একাডেমিকেও মুভ করতে চাই একাডেমিয়াতে, সেক্ষেত্রেও আমার পিএইচডি ইজ আ মাস্ট ফর প্রফেসরস পজিশন ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল। সো সেটা থেকেই আসলে আমার পরবর্তীতে প্ল্যান করা, এবং আই অ্যাকচুয়ালি স্টার্টেড লাস্ট ইয়ার, এবং বাই দ্য গ্রেস অফ আল্লাহ এগেইন আমি তখন অক্সফোর্ডে চান্স পেয়েছিলাম ফর মাই মাস্টার ডিগ্রি, অ্যান্ড দ্যাট ওয়াজ ডিউ টু সাম ফ্যামিলি রিজনস বিকজ আই কুড নট টেক মাই স্পাউস দেয়ার, যেহেতু মাস্টার বাই কোর্স ওয়ার্কে এখন ইউকেতে অ্যালাউ না স্পাউস। সো ওটা আমার একটা বড় রিজন ছিল না যাবার, কারণ আই রিয়েলি ওয়ান্টেড টু হ্যাভ হিম বিসাইড মি। পরবর্তীতে আই গট এ ফিউ পিএইচডি অফার্স ফ্রম ইউএসএ অ্যান্ড ওয়ান অফ দ্যাম ইজ পেন স্টেট ইউনিভার্সিটি। ওখানে ক্যান্সার ইনস্টিটিউট থেকে আই গট পিএইচডি অফার, বাট অ্যাট দ্যাট পয়েন্ট দে কুড নট অফার মি এ ফুল ফান্ডেড পিএইচডি। সো আমার যে পরিমাণ স্কলারশিপের অ্যামাউন্টটা কভার করছিল, যেহেতু এটা পিএইচডি প্রোগ্রাম, বাকি অ্যামাউন্টটুকু অনেক বেশি ছিল, অনেক বড় ছিল। তো তখন আবার যেহেতু ইউএসএ তে এখন খুব ঝামেলাও চলছে ইমিগ্রেশনের ব্যাপারে, সো মাই স্পাউস উনি আমার সাথে যেতে পারবেন, কিন্তু উনি ওখানে গিয়ে কোনো কাজ করতে পারবে না, লিগালি কিছু করতে পারবে না। সো এই কারণে আই ফাউন্ড দ্যাট যে বাকি সব অপশনগুলো আসলে আমার জন্য কাজ করছে না। আর অস্ট্রেলিয়াতে আমি আসলে অনেক দিন ধরেই রিসার্চ করছিলাম যে কিভাবে এবং কোন জায়গাটা আমার জন্য বেস্ট হয়, এবং আমি যখন রিসার্চ করছিলাম আমি শুধু কিউএস র্যাঙ্কিংয়ের উপর তাকাচ্ছিলাম না, আমি ওদের ওভারঅল রিসার্চ অপরচুনিটি থেকে শুরু করে এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি, এক্সপার্টিজ সব কিছুর উপরই ভালো রাখছিলাম। তো সেক্ষেত্রে আমি ম্যাকোয়ারি ইউনিভার্সিটিটা যখন আমার ফোকাসে আসে, আমি খেয়াল করলাম যে ওনারা, though they are not like Group 8 university, but they are doing wonderfully good in public health and health research, medical research গুলোতে। তো
তো তখনই আমি ডিসাইড করলাম যে আই উইল গিভ মাকোয়ারি এ চান্স। আমি আরো একটু ভালো করে পড়াশোনা করে দেখবো যে সেখানে আমার জন্য কি অপরচুনিটিস আছে। তো পরবর্তীতে আমি যখন মাকোয়ারির সাথে যোগাযোগ করলাম, ওনারা আমাকে আমার কিছু লিমিটেশন সম্পর্কে জানালো। বাংলাদেশের আমি যে এডুকেশন এখন পর্যন্ত পেয়ে এসেছি অতটুকু ইজ নট এনাফ টু গো ফর এ স্ট্রেট পিএইচডি প্রোগ্রাম। তো তারপর আই স্টার্টেড লুকিং ফর যে আমি কী ধরনের মাস্টার আর করতে পারি যে যাতে আমি পিএইচডি প্রোগ্রামেও যেতে পারি। সো দেন আমার সুপারভাইজারদের সাথে কথা বলার পর ওনারা আমাকে সাজেস্ট করেছে যে মাস্টার বাই রিসার্চ উড বি এ ওয়ান্ডারফুল এন্ট্রি ফর মি টু গেট ইনটু পিএইচডি। দ্যাটস গ্রেট। আপনি মাস্টার্স বাই রিসার্চ লিডিং টু পিএইচডি তে যাচ্ছেন না? এটা 1 ইয়ার মাস্টার্স কোর্স and 3 years 3 ইয়ার্স পিএইচডি Yeah. কোর্স। আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন ওখানে ম্যাকিউরিতে? ওখানে আমি রিসার্চ করতে যাচ্ছি। আমি আসলে রিসার্চ করব অ্যানালজেসিক ইউজ অ্যামাংস দি ওল্ড পপুলেশন লিভিং ইন দেয়ার এজড কেয়ার। এটা নিয়ে কি আপনার আগে কোনো ব্যাক এন্ড রিসার্চ আছে? ওখানে আপনি প্রফেসরের ডিমান্ড অনুযায়ী ওই সাবজেক্টে রিসার্চ করতে যাচ্ছেন? সো বেসিক্যালি এখানে দুটো জিনিস আমি প্রথমত খেয়াল করেছি। সেটা হচ্ছে যে আমি যে পাবলিক হেলথের রিসার্চ অলরেডি করেছি, আমার এক্সপেরিয়েন্স এখানে কতটুকু কাজে লাগাতে পারবো, অ্যান্ড সেকেন্ড আমি নতুন আর কি শিখতে পাবো। সো সিন্স আমি ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথে কাজ করছি, সেখান থেকে আমি রিসার্চের বেসিকগুলো তো এখন জানি যে এপিডেমিওলজি, রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, হাউ ডু দে ওয়ার্ক, এই এতটুকু ধারণা তো আমার আছে। এখন আমি নতুন একটা সাবজেক্টকে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, অ্যান্ড জেরিয়াট্রিক হেলথ অর এজড পপুলেশন, ওটা আমার মনে হয়েছে যে এই জায়গাটা আসলে শুধু বাংলাদেশ নয়, ইন্টারন্যাশনালি একটু ব্যাকওয়ার্ডে আছে। যখন পাবলিক হেলথ রিলেটেড কনসার্নসের আমরা কথা বলি, ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল পপুলেশন যারা কিনা বিভিন্ন প্রকার শারীরিক, মানসিক এবং ইমোশনাল হেলথের ঝুঁকির মধ্যে থাকে, তা কিন্তু এজড পপুলেশন। কিন্তু এটা নিয়ে বাংলাদেশে আসলে তেমন কোনো কাজ করা হয়নি। ওয়ার্ল্ড ওয়াইডও খুবই কম কাজ করা হয়েছে। সো যেহেতু we all want to learn and grow in our career, I found that this is the second milestone for my career. দ্যাটস গ্রেট। আমরা এক্সপেক্ট করবো ফিউচারে দেখা যায় আপনার এটা পায়োনিয়ার হবেন, বাংলাদেশে আপনি ব্যাক করে দেখা যাবে এটা স্টার্টেড করবেন, বাংলাদেশে আপনার হাত ধরে এটা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যেটা আসলে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমরা যেটা জানতে পারলাম যে আপনি যে পার্টে রিসার্চ থাকুক না কেন, বাংলাদেশে আপনারা রিসার্চ করুন এবং চেষ্টা করুন ইন্টারন্যাশনাল জার্নালে সেগুলো পাবলিশ করার জন্য। এখানে রিসার্চ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি বাংলাদেশি প্রফেসরদের সাথে রিসার্চ করতে পারেন, যেখানে আপনার নাম দিতে পারেন এজ এ অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসাবে, এবং পরবর্তীতে যখন আপনি নিজে ভালো রিসার্চ শিখে যাবেন, পরবর্তীতে আপনি নিজে লিড রিসার্চার হিসাবে রিসার্চ করতে পারেন। তখন আপনি লিড রিসার্চার হিসাবে আপনার নামটা পাবলিশ করতে পারবেন একটা টাইম বিং, যে যখন আপনার একটা জব এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে। বাট আপনি যে সাবজেক্টে রিসার্চ করুন না কেন, আপনি পরবর্তীতে মাস্টার্সের জন্য যখন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছেন, তখন অন্য সাবজেক্টে আপনি রিসার্চ করার সুযোগ হচ্ছে। আমরা অনেক সময় মিসগাইডেড হই এখানে, যে আমি যে সাবজেক্টে বাংলাদেশে রিসার্চ করছি আমার সেম সাবজেক্টই হইতে হবে ইন্টারন্যাশনালি যখন আমি রিসার্চগুলো করতে চাই। আসলে এটা সবসময় সত্য না, মানে সবসময় সেম না হলেও হবে। বাট আপনি যেটা অ্যাড্রেস করলেন যে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি দেখা যাচ্ছে রিসার্চ কোনোদিন করেননি, সেক্ষেত্রে ওই প্রফেসরের জন্য টাফ হয় যে আপনাকে দিয়ে এইগুলো রিসার্চ কি এটা বুঝিয়ে তারপর রিসার্চ করা। যেমন আপনি বললেন ডেটা অ্যানালাইসিস করা, ডেটা ম্যানেজমেন্ট করা। এখন বাংলাদেশে যে কোনো একটা সাবজেক্টে রিসার্চ করছে, যার মিনিমাম পাবলিকেশনগুলো আছে, তারা চাইলে তার ইন্টারেস্ট অনুযায়ী ডিফারেন্ট সাবজেক্টে রিসার্চ করার ফিউচারে সুযোগ আছে। পরবর্তীতে যে কোনো স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চায়, বিশেষ করে ফান্ডিং নিয়ে পড়তে যেতে চায়, তাদের জন্য এই বিষয়টা খুবই হেল্পফুল হবে। এখানে আসলে আমি আরেকটু সাপ্লিমেন্ট করতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে যে কিছু ক্রিটিক্যাল বিষয় থাকে যেগুলোতে আসলে চাইলেও আমরা কখনো পাল্টাতে পারবো না। ফর এক্সাম্পল, আমি আজকে চাইলেই জেনেটিক্স অ্যান্ড জেনোমিক্স নিয়ে রিসার্চ করতে পারবো না, কারণ হচ্ছে তার জন্য যে মিনিমাম ব্যাকগ্রাউন্ডটুকু আমার থাকা দরকার সেটা আমার নেই। কিন্তু পাবলিক হেলথ এটা খুব ব্রড একটা এরিয়া, তাই না? তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি পাবলিক হেলথের বেসিক সাবজেক্টগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখি, তখন আমি আসলে যে কোনো বিষয়, যে সেটা যদি খুবই ক্রিটিক্যাল
ইস্যু না হয়ে হুম, থাকে হুম। তাহলে আমি যে কোনো বিষয়ে মুভ করতে পারবো। তবে হ্যাঁ, অবশ্যই আমার ট্র্যাক কোথায় যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তার কারণ হচ্ছে যে আমি আজ ম্যাটার্নাল হেলথ নিয়ে কাজ করলাম, আগামীকাল আমি ক্যান্সার নিয়ে কাজ করলাম, এর পরদিন আমি নিউট্রিশন নিয়ে কাজ করলাম, তা তো হয় না। তাহলে আমি কোনো নো, নো। ট্র্যাকেই নেই। তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি কখনো ট্র্যাক চেঞ্জের কথা চিন্তা করি, ওটা কিন্তু একটা খুব ভালো আমাদের গ্রাউন্ড থাকতে গ্রাউন্ড হবে। ব্যাক, হ্যাঁ। আমার জন্য যেমন গ্রাউন্ডটা আমি চিন্তা করেছিলাম যে আসলে এজেড পপুলেশন ভালনারেবল, কিন্তু ওনারা ফোকাসের মধ্যেই নেই। ওটা আমার একটা বড় মোটিভেশন ছিল এজেড পপুলেশনের দিকে মুভ করার। তো যদি কারো থেকে থাকে সেরকম, তাহলে অবশ্যই সেটা কিন্তু মানে জাস্ট সুযোগ পেয়েছি বলেই করব এরকম হওয়া উচিত না। তাকে অবশ্যই এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ নলেজ প্যাশন, থাকতে হবে। নলেজ এবং পরবর্তীতে এই সাবজেক্টে কাজ করার ইচ্ছে থাকতে হবে। কিন্তু আপনি যে সাবজেক্টে আপনি মাস্টার্স এবং লিডিং টু পিএইচডি করতেছেন, এই সাবজেক্টের ডিমান্ড কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? আপনি খেয়াল করে দেখেন, জাপানের কথা বলেন, বিশেষ করে Yeah. ইউরোপিয়ানদের কথা বলেন, অস্ট্রেলিয়ানদের কথা বলেন, আমেরিকানদের কথা বলেন, কানাডিয়ানদের কথা বলেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটার ডিমান্ড এখন অনেক হাই। এবং বাংলাদেশে আসলে খুব আনফরচুনেট আমরা বলতে পারি যে এই জায়গাটায় কাজ করার অপরচুনিটিও কম। মনে হয় শুধু এই জায়গায় কাজ করেও বাংলাদেশ থেকে অনেকেই দেশের বাইরে যেতে পারে পরবর্তীতে রিসার্চ করার জন্য। এবং যদি আপনারা যখন ব্যাক আসবেন এবং পরবর্তীতে আসলে জব নিয়েও বাইরে যাওয়ার সুযোগ আছে, কারণ এই জায়গায় স্ক্যারসিটিটা আছে, স্কিল শর্টেজটা আছে সারা জি। ওয়ার্ল্ড ওয়াইড। এই জন্য দেখা যাচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কিন্তু এইখানে অনেক ইনভেস্ট করতেছে। বাংলাদেশ আসলে আমি বলি কি বাংলাদেশ হচ্ছে পাবলিক হেলথের আতুর ঘর। মানে বাংলাদেশ হচ্ছে যে মেডিকেল প্র্যাকটিস করার যেমন খুব ভালো জায়গা, কারণ হুম, হুম। আমাদের ভ্যারাইটি অফ পেশেন্টস আছে, তেমনি যে কোনো বিষয়ে রিসার্চ করার জন্য একটা ওয়ান্ডারফুল জায়গা। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের পপুলেশন সাইজটা অনেক বড়। তো তার মধ্যে রোগ শোকের ব্যাপার স্যাপারও অনেক আসলে বেশি। অনেক বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে আসলে আমরা খুবই, আমি খেয়াল করেছি আমার ৭ বছরের ক্যারিয়ারে যে আমাকে কখনো কেউ তেমন করে না বলেনি যে আমি কোনো একজন প্রফেসরের সাথে কাজ করতে গিয়েছি। বাংলাদেশের প্রফেসররা অনেক ব্যস্ত থাকে। যারা মূলত মেডিকেলে যারা থাকে তারা তো আসলে খুবই ব্যস্ত থাকে। তবু তারা আমাদের, যারা আমরা ছোট রিসার্চার, আমাদেরকে শেখানোর জন্য একটু হলেও সময় বের করে দিয়েছে। অথবা আমি কোনো একটা সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গিয়েছি, জিনিসটা হয়তো লেংদি হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড আমি কখনো বেজার হয়ে ফিরিনি যে কাজটা শেষ হয়নি, করতে পারিনি, শুরু করতে পারিনি। যেহেতু আমরা জাতি হিসেবে খুব হেল্পফুল, আমার মনে হয় যে, ইমোশনাল অলসো। অ্যান্ড ইমোশনাল অ্যাজ ওয়েল। কারণ আমি রাস্তায় আজকে একটা বিপদে পড়লে ১০ জন চলেই ১০ জন আগে আসে আসে, হেল্প হ্যাঁ। করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের এইগুলো আছে। আমাদের যেটা নেই সেটা হচ্ছে আমাদের রিসার্চ ফান্ড খুবই কম। আমরা সারা জীবন বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকি রিসার্চ ফান্ডের জন্য, এবং সামনে এটা আরও বেশি কমে আসবে, কারণ আমরা আস্তে আস্তে ইকোনমিক্যালি গ্র্যাজুয়েট করছি, তাই না? এবং দেখা গিয়েছে যে আমরা বছর পর বছর একই সাবজেক্টের উপর রিসার্চ করছি। রিসার্চ করা বেশ কিছু জায়গায় আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন যেটা বাকি সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমরা রিসার্চের ফলাফলকে পলিসিতে ইন্টিগ্রেট করা, প্রোগ্রামে ইন্টিগ্রেট করা, এইসব বিষয়ে আমাদের ফোকাসটা এখন ট্রানজিট করা উচিত। ট্রু, ট্রু। আপু আসলে গভর্নমেন্টে এখানে আসলে অনেক, অনেক ফোকাস দেওয়া উচিত। বাংলাদেশ থেকে যেটা হয়, আপনারা জানেন র‍্যাংকিং এর অনেক ক্রাইটেরিয়া থাকে। শুধু স্টুডেন্টরা এসে পড়ালেখা করতেছে, ভালো স্টুডেন্ট বের হচ্ছে, এটাই কিন্তু অনলি ক্রাইটেরিয়া না। রিসার্চ তার মধ্যে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। আপনি গ্লোবাল স্টুডেন্ট, আপনার ইউনিভার্সিটিতে কি পার্সেন্টেজ অফ গ্লোবাল স্টুডেন্ট আছে, এটাও ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। এখান থেকে স্টুডেন্টরা বের হয়ে ওয়ার্ল্ড ইকোনমিতে কোথায় কিভাবে ইমপ্যাক্ট ফেলতেছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর বেস করেই কিন্তু একটা ইউনিভার্সিটির র‍্যাংকিং আপস ডাউনস হয়। আপনি রিসার্চ পাবলিকেশনগুলা বললেন, বাংলাদেশের লোকাল যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের রিসার্চগুলা অ্যাড্রেসিং হবে তখন যখন বাংলাদেশ থেকে অনেক ভালো, ভালো রিসার্চ বের হবে। ইভেন আমরা স্কুল স্টুডেন্ট পাঠাই। আপনাকে আমি একটু বলি যে কানাডাতে কিংবা নিউজিল্যান্ডে স্কুলের বাচ্চাদেরও না এখন জানেন বই নেই। সবকিছুই রিসার্চ বেস। মানে ওরা সেই স্কুল থেকে
আপনি শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ওদের টোটাল এডুকেশন সিস্টেমটাকে ওরা রিসার্চ বেস করে ফেলছে। দ্যাটস ওয়ান্ডারফুল। এবং আমাদের যখন ট্রেনিং করায় ওরা তো আমাদের এডুকেশন সম্পর্কে জানে, বলতেছিল তুমি কি জানো যে তুমি তোমার স্টুডেন্টকে গাইড করবা, যে আমাদের অফিস তো বই নাই। আমি বলছি বই নাই তাহলে তোমরা স্টুডেন্টকে কি পড়াও? বলে আমরা ক্লাসে যাই, ক্লাসে যেয়ে একটা টপিক দেই স্টুডেন্টকে, স্টুডেন্ট যে ওটার উপরে রিসার্চ করে ওটা তৈরি করে নিয়ে এসে স্টুডেন্ট তারপর ওটা সাবমিট করে। আমি বললাম যে শুধু তোমরা টপিকটা লিখে দাও এবং ওটা দিই এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে গাইড করি আমরা। মানে আপনারটা আমারটা এক হবে না, যেমন আপনার মন মতো করে মোবাইল তৈরি করবেন, আমি আমার মতন করে ইমাজিনেশন করে মোবাইলটা তৈরি করব। তো এইটা দেখেছে ওই বাচ্চা থেকেই ওরা শুরু করে, দেখেন রিসার্চটা একদম ছোট থেকে ওদের এডুকেশন পার্ট অফ দ্য সিস্টেম। ট্রু। তো আমাদের দেখা যাচ্ছে এই যে রিসার্চ কেউ জানে না, একটা পর্যায়ে এসে শিখতে হয়, এটা দেখা যাচ্ছে আমাদের এইটার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করতে হয়। আমাদের আসলে একদম চাইল্ডহুড থেকে এডুকেশন সিস্টেমটা আসলে চেঞ্জ হওয়া উচিত। এখন প্র্যাকটিক্যাল লাইফে দেখেন আমরা যাই করি, ইট ইজ পার্ট অফ রিসার্চ। আপনি অফিসে জব করেন কিংবা যে কোনো একটা জায়গায় ওয়ার্ক করেন, অ্যাক্টিভিটি করেন, এভরিথিং কিন্তু পার্ট অফ রিসার্চ। এভরিথিং, ইয়া। আপু থ্যাংক ইউ, আপনি অনেক বিষয়গুলো একদম ক্লিয়ার করে বলতেছেন। আসলে ফিউচারে যারা অস্ট্রেলিয়াতে এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ইউকেতে এবং ইউএসএ তে যারা আসলে ফান্ডিং নিয়ে পড়তে যাবে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। ফান্ডিংটা সম্পর্কে জানতে চাই আপু, আপনার কেন মনে হয় যে অস্ট্রেলিয়ান এই ইউনিভার্সিটিটা এবং এই সাবজেক্টে আপনার কোন কোন বিষয়ের উপর বেস করে তারা আপনাকে ফান্ডিংটা করছে এবং আপনি কিভাবে ফান্ডিংটা অ্যাকসেপ্ট করলেন? ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন ফর ইওর ফান্ডিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ। সো বেসিক্যালি আমি দুটো ফান্ড পেয়েছি, একটা হচ্ছে গভর্নমেন্ট আরটিপি, আর সেকেন্ডটা হচ্ছে আমি ম্যাকোয়ারি ইউনিভার্সিটির একটা ফান্ড পেয়েছি, সেটা হচ্ছে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সো দুটোর থ্রুতে আমার স্টাইপেন্ড কভার হচ্ছে, প্লাস আমার টিউশন ফিটা ওনারা মৌকুফ করেছে। 100% স্কলারশিপ, টিউশন ফি, রাইট? ইয়া, আমি 100% টিউশন ফিটা মৌকুফ করেছে এবং আমাকে অ্যানুয়ালি একটা কত টাকা দিচ্ছে আপনাকে? কত $1,000 দিচ্ছে? এটা 39,780 39,700 অ্যানুয়ালি। জি। ওকে। সো ফান্ড সিকিউর করার ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারবো, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি সেটা তো ম্যাটার করে, প্লাস আপনি ওই এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাকে কি কাজে লাগিয়েছেন সেটা ম্যাটার করে অনেক বেশি। আমি শুধু যদি আমার এক্সাম্পল দিয়ে বলি যে আমি পাবলিক হেলথে পড়াশোনা করেছি, করার পর কি আমি বসেছিলাম নাকি আমি পাবলিক হেলথ রিলেটেড কোনো কাজ করেছি সেটা অবশ্যই দেখা হয়। প্লাস আমার কাজের থ্রুতে কি হয়েছে, কান্ট্রির কি উপকার হয়েছে, অথবা জনগণের কি উপকার হয়েছে, অথবা নতুন নলেজ কি বেড়েছে, এইসব ব্যাপারগুলো আমরা এসওপিতে অনেক সময় মিস করে যাই। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি পড়াশোনা করেছি আমি ব্যাচেলার করেছি ইঞ্জিনিয়ারিংয়ে, এতটুকু বলে দেওয়া ইজ নট এনাফ। আপনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করাতে কি হয়েছে সেটা ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। ইম্প্যাক্ট আসলে, ইয়েস, ওটার ইম্প্যাক্ট কি, অ্যান্ড নট অনলি ফর ইয়োরসেলফ বাট অলসো ফর সোসাইটি, ফর দ্য একটা ব্রডার একটা কমিউনিটির জন্য। এটা এসওপিতে থাকাটা আমার মনে হয় যে আমার ক্ষেত্রে খুব হেল্পফুল হয়েছে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার মাস্টার বাই রিসার্চে যাবার জন্য আমার যে ফাউন্ডেশন থাকা উচিত সেটা যে আমার আছে, ওটা আমি আমার এসওপিতে ভিজুয়ালাইজ করতে পারছেন। জি, যে আমি বলেছি যে আমার এর আগের এডুকেশন ট্রেনিংগুলো, ব্যাচেলার মাস্টারগুলো আমার অলরেডি এই সাবজেক্টের উপরেই আছে। পরবর্তীতে আমার কাজগুলো পাবলিক হেলথে উপরই করা হয়েছে, যার ফলে আমার এপিডেমিওলজি, রিসার্চ মেথোডোলজি, ডেটা অ্যানালাইসিস, বায়োস্ট্যাটের উপর যে ধরনের নলেজ তোমরা চাও একজন স্টুডেন্টের থাকুক, আমার ওটা আছে এবং ওটার এভিডেন্স হিসেবে দেখো আমার পাবলিকেশনগুলো। তো আই থিঙ্ক ওইসবগুলো খুব রেলেভেন্ট আমাদের পরবর্তীতে ফান্ড সিকিউর করার জন্য। শুধু অতটুকুই না, পরবর্তীতে হচ্ছে যে ফিউচার নিয়েও কথা বলতে হবে, যে ফিউচারে যে আমি বলছি আমি এই টপিকের উপর রিসার্চ করব, আমি আসলে ওই রিসার্চ করার জন্য কতটুকু আমার ক্যাপাবিলিটি আছে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে, এবং রিসার্চটা করে আমি পরবর্তীতে কি অর্জন করতে চাই তার মধ্য দিয়ে, নট অনলি ফর অস্ট্রেলিয়া, নট অনলি ফর বাংলাদেশ, বাট ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। কারণ উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ নাও। আমরা এখন কিন্তু খুব বেশি সাইলোজের মধ্যে নেই যে বাংলাদেশেরটা শুধু বাংলাদেশেই থাকবে, ইউএসএতে যাবে না। নো, আমরা সবকিছু ইন্টারচেঞ্জ করছি। সো আমার মেথোডোলজিটা অথবা আমার কাজটা পুরো পৃথিবীর কি কাজে আসবে সেটাকে আমাকে একটু বুঝিয়ে বলতে হবে।
এবং এটার সাথে আমাকে এনশিওর করতে হবে যে আমি যে অর্গানাইজেশনে পড়তে যাচ্ছি তারা আমার দ্বারা কি বেনিফিটেড হবে। কারণ ওনারা আমাকে ফান্ড দিচ্ছে, আমি এই ফান্ডটা পাচ্ছি, বাট দেয়ার ইজ দ্য ক্যাচ, ওনাদের কি উপকার হচ্ছে আমাকে ফান্ড দিয়ে। তো ওনাদের উপকার হবে, ওনাদের ভিশন কি, ওনাদের মিশন কি, ওনাদের গোল কি, এগুলোর উপর ফোকাস করে আমাকে এসওপিটা গুছাতে হবে। যে আমি ওদের ভিশনে আছে যে ওনারা ওনাদের হেলথ সিস্টেমকে ভালো করতে চায়, আমি আমার এক্সপার্টিস দিয়ে ওনাদের এই জায়গাটাতে ফোকাস করতে পারি, যে ওনাদেরকে আমি এটাতে হেল্প করতে পারি। সো এসওপির এই জায়গাগুলো, কম্পোনেন্টগুলো আই থিঙ্ক ইটস আ মাস্ট। হ্যাঁ, ইয়া আসলে আমরা সবসময় বলি যে সব কিছু থাকলো, আপনি যদি এসওপিতে পুরো বিষয়টাকে স্টোরি আকারে তুলে না নিয়ে আসতে পারেন, দেখা যাচ্ছে ওইটা কিন্তু আপনি কনভিন্স করবে না। আপনার এসওপিটা পড়েই কিন্তু সে আপনাকে কতটা প্রেজেন্টেবল করছেন আপনার পুরো হিস্ট্রিটা, তখনই কিন্তু সে অ্যাকসেপ্ট করবে যে আপনাকে তারা ফান্ড দিচ্ছে অথবা দিচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার হিস্ট্রিটা, ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে স্টোরি আকারে তুলে নিয়ে আসা, যে আপনি কোথা থেকে পড়ালেখা করছেন, কোন সাবজেক্টে পড়ছেন, এই সাবজেক্টে কেন পড়ছেন, এই সাবজেক্টে কি কি মডিউল ছিল, এই মডিউলগুলো পরবর্তীতে আপনার জব ক্যারিয়ারে কিভাবে হেল্প করছে, অথবা পরবর্তীতে মাস্টার্স করছেন, ওই মাস্টার্সের সাথে আপনি জব করছেন এবং পরবর্তীতে রিসার্চ করছেন, এবং যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং সেই ইউনিভার্সিটিতে আপনি যে ক্যারিয়ার ডেভেলপ, ওই ইউনিভার্সিটিতে কিভাবে এটা ইম্প্যাক্ট ফেলবে এবং পুরো বিষয়টা কিভাবে রিলেট করতেছে, এবং ওখানে পড়ালেখা করার পরে, স্টাডি শেষ করার পরে আপনি বাংলাদেশে অথবা অস্ট্রেলিয়াতে অথবা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে ওইটা কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, এবং আপনার ফিউচার ইন্টেনশনটা কি, এই টোটাল বিষয়টা আসলে ভিজুয়ালাইজ করা এবং স্টোরি আকারে তুলে নিয়ে আসাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ করে আমি যখন বলি, যখন ফান্ডিংয়ের জন্য যাই, দে আর স্মার্ট এনাফ, রাইট? অনেস্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস, ট্রু। একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা যদি চ্যাট জিপিটি দিয়ে কোনো কিছু একটা লিখি, অথবা আমরা এআই দিয়ে আমরা কোনো একটা পিকচার তৈরি করি, একজন সাধারণ মানুষ কিন্তু আমরা বুঝতে পারতেছি এআই পিকচার। হ্যাঁ, তাহলে যারা রিসার্চ করে, যারা সারাদিন এটা নিয়ে থাকে, তারা কিন্তু এটা দেখলেই বুঝতে পারে যে এটা ন্যাচারাল কিনা, অরিজিনাল কিনা। এই জন্য আমরা সবসময় স্টুডেন্টকে বলি যে এআই এর হেল্প না নিয়ে নিজেকে অনেস্টভাবে তুলে নিয়ে আসা। কারণ একজন সায়েন্টিস্ট হতে হলে তার ডেফিনেটলি অনেস্ট হতে হবে ফার্স্ট, রাইট? এবং এই এসওপি লেখার টাইমে সে যেটা সেটাই যেন লিখে। আমরা যখন ইন্টারন্যাশনাল মিটিংগুলোও করি আপু, এটা কিন্তু আমরা খুবই দেখি। আমরা অনেক টাইমে অনেক ধরনের ইস্যু ফেস করি স্টুডেন্ট দ্বারা কিংবা, বাট আমরা যেটা করি, যা হয় ওটা বলে দিই, ওরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করে এবং আপনাকে বিশ্বাস করে। ফরেনারদের মধ্যে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা থাকে, আপনাকে যদি একবার বিশ্বাস করে, তারা কিন্তু ব্লাইন্ডলি বিশ্বাস করে। আবার যদি আপনাকে কোনো কারণে অবিশ্বাস করে, তাহলে কিন্তু করবে না। এখন আপনার এসওপিটা টোটালটা পড়ার পরে তার মনে হলো যে না, এই জায়গাটা আপনার হিস্ট্রির সাথে যাচ্ছে না, তখন কিন্তু ওটা অটোমেটিক ড্রপ করে দেবে যে না, হয়তো অন্য কারো সাপোর্ট নিয়ে আপনি এসওপিটা ডেভেলপ করছেন। ফার্স্ট অফ অল, আমার এসওপিতে যদি কোহেরেন্স না থাকে, যেমন আমরা যখন Right একটা word. গল্প বলি, ওই গল্পের মধ্যে যখন দেখা যায় যে যে এটা কোহেরেন্ট না, বুঝাই যায় যে কোন কোন জায়গাগুলোতে, আনলেস অর আনটিল কেউ যদি খুব ভালো মিথ্যাবাদী হয়ে থাকে, তো বোঝা যায় যে হ্যাঁ, হ্যাঁ। কোন জায়গাগুলোতে মিথ্যা মিথ্যা আছে। আছে। তো আমি মনে করি যে আমার টেবিলের অপর পাশে যে আছে তাকে বোকা হিসেবে ট্রিট না করাই না করা ভালো। উচিত। টিচাররা বুঝে যায়, ওনারা এত বছর ধরে বাচ্চা কাচ্চা পড়াচ্ছেও, হয়তোবা দেখা হ্যাঁ। যাবে যে মানে They আমার are gentle enough, এ- but they understand. এক্স্যাক্টলি, যে ওরা বুঝে যাবে এবং ওনারা যথেষ্ট স্মার্ট বলেই আমাকে ইভালুয়েট করার যোগ্যতাটা রাখছে, তাই না? True, আর definitely. এআই এর ক্ষেত্রে আসলে উই আর লিভিং ইন দ্য এরা অফ এআই, আমরা ওটাকে ডিনাই করতে পারবো না। কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স কখনো এআই দ্বারা রিপ্লেসড হবে না। আপনার গল্প এআই লিখে দিতে পারবে না। এআই সর্বোচ্চ আপনাকে যেটা করতে পারে, একটা লিঙ্গুইস্টিক চেক দিতে পারে, কিছু ভালো ওয়ার্ড সাজেস্ট করতে পারে। কিন্তু আপনি যখন এআই এর গল্পকে নিজের গল্প হিসেবে চালিয়ে দিতে চাবেন, এই এআই এর সত্যটা কতটুকু ওটা ধরার জন্য পৃথিবীতে এখন হাজারো প্রকার প্লেজারিজম ডিটেক্ট Tools আছে। এক্স্যাক্টলি আছে। আইথেন্টিকেট খুবই ব্রডলি ইউজ করা একটা টুল, এবং আপনার ফ্রি ভার্সন অফ আইথেন্টিকেট যদিও না দেখায় যে এখানে এআই নেই, আপনি খুশি হয়ে গিয়েছেন, কিন্তু যাদের পেইড ভার্সন আছে অথবা একাডেমিক ভার্সন আছে, ওনাদের ওখানে এটা ধরা পড়বে। ধরা পড়ে যাবে, ডেফিনেটলি ধরা পড়ে যাবে। সবাইকে উদ্দেশ্যে বলি যে বি অনেস্ট, আপনি যেটা করতে চান সেটাই করেন, ইনশাল্লাহ আপনারাও গেট দ্য ফান্ডিং। আপু, এই পর্যায়ে আমরা একটু জানতে চাই যে আমরা আসলে আপনার প্রতি থ্যাঙ্কফুল যে আপনি স্কলার জোনকে সিলেক্ট করছেন। বাংলাদেশে অনেক এডুকেশন কনসালটেন্সি ফার্ম আছে, স্কলার জোনকে কেন সিলেক্ট করলেন আপনার জার্নিতে?
থ্যাঙ্কস টু ইউর দিস আইডিয়া অফ পডকাস্ট ফার্স্ট অফ অল, কারণ আমি একটা পডকাস্ট দেখেই আসলে ডিসাইড করেছিলাম যে আমি স্কলার জোনের সাথে দেখা করতে চাই এবং পরবর্তীতে কাজ করার সুযোগ থাকলে কাজ করতে চাই। সেখানে একটা ছেলেকে আপনি ব্যাচেলারের ক্ষেত্রে 100% স্কলারশিপ আপনার ইনস্টিটিউট থেকে হেল্প করেছিল। নফিল। আমার নামটা ঠিক হ্যাঁ, খেয়াল নেই, বাট দ্যাট রিয়েলি ইন্সপায়ার্ড মি, কারণ বেশিরভাগ এজেন্সি এই জায়গাটুকুকে মোটিভেট করে না নিজের ব্যবসার স্বার্থে হলেও। কারণ এই যে আপনি যখন যাচ্ছেন জি। দেখেছি আপনি টিউশন ফি ডিপোজিট করলে আমরা একটা কমিশন অথবা একটা অ্যামাউন্ট পাইতাম, কিন্তু সাধারণত এটা হলে আমরা পাই না। বাট জি। ইটস ওকে, বাট উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু মাথায় রাখার চেষ্টা করেছি যে আম, আমি যে এজেন্সির সাথে কাজ করব তারা আমাকে হ্যাপি রাখার জন্য কি ভুলভাল ইনফরমেশন দিতে থাকবে, নাকি আমার উপর অনেস্ট কথা বলার মতন ইয়ে রাখবে। গার্ডস রাখবে। এক্স্যাক্টলি, সো আই ফাউন্ড যে স্কলার জোন থেকে ডকুমেন্টেশনের ক্ষেত্রে এটা একদম 100% ইন্টিগ্রিটি মেনটেন করে আমার কাজগুলো করা হয়েছে। এবং আমাকে কিন্তু একসময় আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম যে এত documents এত ডকুমেন্টস, বাট আমার কাউন্সিলর যিনি ছিলেন তিনি আমাকে খুবই পেশেন্টলি ডিল করেছেন এবং প্রতি মাসেই দেখা গিয়েছে যে এই ডকুমেন্ট লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। তো এই বিষয়টা এই জার্নিটা আসলে খুব ওভারওয়েলমড একটা জার্নি, কারণ আমরা তো সিন্স আমি একটা অফিসের সাথে কানেক্টেড আছি, আমার বিভিন্ন পার্সোনাল ইস্যু থাকতে পারে, প্রফেশনাল ইস্যু থাকতে পারে। আপনাদের কাউন্সিলররা যারা আমাদের সাথে যোগাযোগ করছে সেটা আমার কাছে একটা ওয়ান্ডারফুল রিমাইন্ডার মনে হয়েছে যে বারবার, এবং একই সাথে মেইনটেনিং দ্য অনেস্টি উইথ পোলাইটনেস, ব্যালেন্সিং বোথ, ওটা আমাকে খুব সাপোর্ট করেছে এই এন্টায়ার জার্নিটাকে মেমোরেবল করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে যেটা হয় স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারজন চেষ্টা করে, বাট আমি আসলে কিছু অনেস্ট রিভিউ চাচ্ছি। অনেকে আমরা ফেসবুকে একটু লেখালেখি দেখি যে স্কলার জোনের ডকুমেন্টেশন ফি একটু বেশি, স্কলার জোন একটু পেমেন্ট বেশি নেয়। আসলে এইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলি যে আমাদের কিন্তু ওই যে অথেন্টিসিটিটা থাকে, আমরা যেখান থেকে ওই যে ভ্যালুয়েশনগুলো করাই, এটা কিন্তু একদম জেনুইন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান এবং অনলাইনে খুঁজলে তাদেরকে পাওয়া যাবে। নর্মাল জায়গা থেকে করলে হয়তো ৫-১০ হাজার টাকাতেও করা যায়, কিন্তু তারা তো আপনাকে এই টাকা দিয়ে তাদের পোষাবে না। আপনার কাছে কি মনে হয়েছে এই আমি বিষয়টা? আমার এক্সপিরিয়েন্স হুম। এখানে শেয়ার করতে পারি। যখন আমাকে এই ভ্যালুয়েশনের প্রাইজিং লিস্টটা দেওয়া হয়েছিল তখন আমি একটু অবাক হয়েছিলাম যে মানে এতটা কেন। পরবর্তীতে আমি যখন জানতে চাইলাম যে আমাকে একটা ব্রেকডাউন দিন, আমাকে একটা সুন্দর করে একটা ব্রেকডাউন দেওয়া হয়েছিল এবং আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল যে আমি ঠিক স্পেসিফিক্যালি অমুক সিএ অফিস থেকেই আমারটা ভ্যালুয়েট করাতে চাই। তো আমার সকল প্রকার আবদার স্কলার জোন রেখেছে। আমি একটু পিকি ছিলাম হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। তো আমার এই জন্য ডকুমেন্টেশন দেখা গিয়েছে যে আপনাদের যেরকম এভারেজ টাইম লাগে তার তুলনায় আমারটা হয়তো বা 1 উইকের মতন একটু বেশি লেগেছিল। তার একটা বড় কারণ হচ্ছে যে আমি বারবার সবকিছু নিজে চেক করেছি। যে চেক করার পর আমার মনে হয়েছে যে এই ডকুমেন্টটা কি আপনাদের সাথে আরেকবার একটু কনসাল্ট করা উচিত কিনা। তো ওই সময়টাতে আমার কাউন্সিলররা আমাকে খুব হেল্প করেছে যে হ্যাঁ আপু ঠিক আছে, আপনি ওটা চেয়েছিলেন, আমরা ওটা ওই অফিস থেকেই এটা করানোর চেষ্টা করছি। তো দেখা যাচ্ছে যে ওই অফিসেরও হয়তো বা অনেক কাজ পেন্ডিং আছে, তো ওনারা ওনাদের ওই কাজ শেষ করে আমারটায় হাত দিবে। তো এই ক্ষেত্রে একটু ডিলে হয়েছিল, বাট আই থিঙ্ক দ্যাটস টোটালি ফাইন, কারণ আমরা যখন সবকিছু পারফেক্ট চাই তখন টাইম তো ওটাতে টাইম তো দিতেই লাগে। হবে। আসলে এটাই পয়েন্ট। স্কলার জোনে দেখেন, আপনি যখন অস্ট্রেলিয়ার ভিসাটা হলো, তখন কিন্তু বাংলাদেশি ভিসার রেশিও খুবই খুবই খারাপ। খারাপ, জি। কিন্তু স্কলার জোনে একটা ভিসা রিফিউজ হয়েছে যে গত কিছুদিন আগে, টরেন্স নামে একটা ইউনিভার্সিটির। কারণ ওইটা আসলে রেড জোনে চলে গেছে ওইটা। আচ্ছা। মানে ইয়েলো জোন, গ্রিন জোন, অ্যাম্বার জোন থেকে। ওটা আসলে খুবই আনফরচুনেট ছিল আমাদের জন্য স্টুডেন্টরা। বাট আদারওয়াইজ কিন্তু স্কলার জন্য অল ভিসা ডান হয়েছে। এই ডকুমেন্টেশন পার্টটার কারণেই কিন্তু।
যে আমরা সবসময়ই চেষ্টা করি যে ইউনিভার্সিটিতে অনেক সময় ফ্লেক্সিবিলিটি দেয় লেভেল 1 এর জন্য, কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে গেছি। এই কারণে দেখা গেছে আমাদের কিন্তু ভিসার রেশিওটা ভালো হচ্ছে। আমরা কিছুদিন আগে আপনার মধ্যে আরেকজন দিছে, সে কিন্তু ফুল ফান্ডেড পেয়েছে কুইন্স ইউনিভার্সিটি থেকে, বাট স্টিল তার কিন্তু ভিসাটা হয়নি জাস্ট ডকুমেন্টেশনের কারণে। যেটা ফান্ডটা দেখাইতে হয় সে ধারণা করছে হয়তো ফান্ডটা দেখাইতে হবে না। আপনার ক্ষেত্রে কিন্তু আমরা সবই দেখাইছি, স্টিল আপনি জি। স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু আমরা অ্যাজ রেগুলার স্টুডেন্ট হিসেবে যেটা অ্যাপ্লিকেশন করা যায় ওইভাবেই কিন্তু আমরা ভিসাটার জন্য অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। আপনার ভিসাটা আসতে আপু কতদিন টাইম লাগছে অ্যাপ্লিকেশনের আমার পরে? অ্যাপ্লিকেশনের পর ভিসার সময় লেগেছে 12 দিন, কিন্তু আমি 12 এখানে days। একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাকে যেহেতু আমার পার্টনার আমার সাথে যাচ্ছেন, তার মেডিকেলের ক্ষেত্রে 3 বার মেডিকেল চেকআপ হয়েছে। ওকে। সো এটা যদি আমি চিন্তা করি যে ওনার লাস্ট মেডিকেল যেদিন আমরা সাবমিট করেছি তারপর থেকে কতদিন, তাহলে এটা অনলি 5 ডেজ। অনলি 5 ডেজ, মানে আপনি মেডিকেল দেওয়ার পরে 5 ডেজ এর মধ্যে আপনার ভিসাটা চলে Yes. এসেছে। মানে আপনি স্পাউস তো ওপেন ওয়ার্ক পারমিট পেয়েছে, রাইট? ইয়াস। আপনার যে ড্রিমটা ছিল, যে কারণে আপনি অক্সফোর্ড লিভ করছেন, যে কারণে আপনি ইউএসএ লিভ করছেন, তো আপনি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই ড্রিমটা ফুলফিল হয়েছে যে আপনি টুগেদার একসাথে যেতে পারতেছেন, এবং আপনার হাজবেন্ড ওখানে যে ওয়ার্ক করে। আপনার হাজবেন্ড এখানে কি করেন আপু, কোথায় আছেন উনি? উনি একটা আইটি কোম্পানিতে আছে, হ্যাঁ, বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরে। থ্যাংক ইউ আপনার আজকে পডকাস্টে আসার জন্য এবং পডকাস্ট সম্পর্কে এত ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার স্কলার জোনের সার্ভিসে আপনার কাছে কিছু মনে হয় যে এই জায়গায় আমরা আরো ইমপ্রুভ করা উচিত, করলে আরো ফিউচার স্টুডেন্টরা হেল্পফুল হবে, ইনক্লুডিং আপনি স্কলারশিপ সহ বলতে পারেন যে আমরা এটা নিয়ে আরো ফোকাসভাবে কাজ করলে, আপনারাও যদি হেল্প করেন যে না আমরা বাইরে চলে যাচ্ছি, কোনো স্টুডেন্টের ফিউচারে কোনো স্টুডেন্টের হেল্প লাগলে আমরাও পাশে থাকবো। কারণ সারা ওয়ার্ল্ড ফান্ডিং দিচ্ছে, দেখেন বাংলাদেশ থেকে যদি 100 স্টুডেন্টও প্রতি বছর ফান্ডিং পায়, 100 স্টুডেন্ট কিন্তু লাইফ আগায় যাবে। তারা যদি একসময় বাংলাদেশে আসে, বাংলাদেশ কিন্তু চেঞ্জ হতে থাকবে, রাইট? আপনি যদি সাজেস্ট করতেন স্কলার জন্য। আমার স্কলার জোনের ওভারঅল আমার নিজের এক্সপেরিয়েন্স বেশ ভালো, আলহামদুলিল্লাহ। যদি দু একটা জায়গায় আপনারা ইমপ্রুভমেন্ট আনতে চান, তবে আমি বলবো যেহেতু এখন আপনাদের স্টুডেন্ট ফ্লোটা বাড়ছে ইয়ার বাই ইয়ার, মেবি ওটার সাথে হিউম্যান রিসোর্সটা একটু ইনক্রিজ বাড়ানো। করা গেলে খুবই ভালো হয়। আমাদের কারণ কিন্তু ধানমন্ডি অফিসে অনেক হিউম্যান রিসোর্স, জি। অলমোস্ট 50 প্লাস এমপ্লয়ি। জি, আমি যেহেতু গুলশানে কাজ হ্যাঁ, করেছি, গুলশানে তো একটু, গুলশানের হ্যাঁ। অফিসটা মেবি, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি গুড সাইন। ইউ নিড মোর হিউম্যান রিসোর্স, কারণ আপনার ডিমান্ড গ্রো ডিমান্ড করছে। গ্রো করছে। সো আই থিঙ্ক এটা একটা ইমপ্রুভমেন্টের জায়গা হতে পারে। আর সেকেন্ড, আসলে ইমপ্রুভমেন্ট বলবো না, আই উড লাইক টু কন্ট্রিবিউট। পরবর্তীতে আমার প্রোগ্রামের সাথে যদি কেউ অ্যালাইন করে অ্যাপ্লাই করতে চায়, সেখানে যদি আপনাদের কখনো মনে হয় যে আমার এক্সপার্টিস আপনারা কাজে লাগাতে পারেন ফর এনিথিং, আমার সাথে যাই রিলেভেন্ট, আমি খুবই আগ্রহী কাজ করতে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু লাস্ট কোশ্চেন একদম চলে এসেছি, ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান, আমি ফোকাস করতে চাই বাংলাদেশে একটা ভালো রিসার্চ এনভায়রনমেন্ট রেডি করার জন্য, এবং রিসার্চটা যাতে শুধুমাত্র খাতা কলমেই সীমাবদ্ধ না থাকে, রিসার্চের ইমপ্লিমেন্টেশনটুকুতে পলিসি লেভেলের ইন্টিগ্রেশন, অ্যাডভোকেসি, এসব ক্ষেত্রে আমি কাজ করতে চাই। এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে রিসার্চের জন্য একটা গ্লোবাল হাব করার জন্যে আমাদের যা যা প্রয়োজন, ইকুইটি এবং ইকুয়ালিটিকে এনশিওর করে আমি সেখানে ছোট করে হলেও কন্ট্রিবিউট করতে চাই। দ্যাটস গ্রেট। আমার একটা জিনিস মাইন্ডে আসছে যে দেখেন, আপনি একটা জিনিস কিন্তু অ্যাড্রেস করলেন একটা বিষয়, যে বাংলাদেশ রিসার্চ করার জন্য একটা ফ্যান্টাস্টিক প্লেস, রাইট? কারণ বাংলাদেশে আপনার ডেনসিটি অফ পপুলেশন বেশি, ছোট্ট একটা প্লেস। বাইরের দেশে দেখেন আপনার রিসার্চ যখন করতে যাবেন ডামি দিয়ে রিসার্চ করতে হয়, হিউম্যান বলেন আদার্স কিছু বলেন, রিসার্চ করে তারা কিন্তু বাংলাদেশে এসে তারা কিন্তু প্র্যাকটিক্যাল রিসার্চটা করার সুযোগ থাকতে পারে। বাংলাদেশে যদি এই পাথওয়েটা তৈরি করে, দেখা যাচ্ছে কেউ হয়তো অস্ট্রেলিয়াতে রিসার্চ করতেছে 3 মাসের জন্য 2 মাসের জন্য ডেটা কালেকশন, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা স্যাম্পলিং এর জন্য কিন্তু তারা বাংলাদেশেও আসতে পারে। আসলে জাস্ট ইউনিভার্সিটিগুলোর এই পাথটা তৈরি করতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে হয়তো ম্যাকিউরি ইউনিভার্সিটির এই পাথগুলো যদি তৈরি হয়, গ্লোবালি 2টা ইউনিভার্সিটিরই বাংলাদেশের জন্য এটা ফিউচারে কাজে লাগবে। সত্যি অর্থে কাজে লাগবে। থ্যাংক ইউ আপু। স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা লাস্ট কোনো মেসেজ, যারা ফান্ডিং নিয়ে বাইরে পড়তে যেতে চায় ফিউচারে? যারা ফান্ডিং নিয়ে বাইরে পড়তে চায় তাদের জন্য আমি বলবো যে আসলে এজেন্সিকে আমি দিয়েছি তাই আমি আর কোনো কাজ করব না, এইটা চিন্তা করা যাবে না। এটা আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমি যখন ফেসবুকে অনেক পোস্ট দেখতে পাই যে আমার এজেন্সি বসে আছে অথবা সব তো আমিই করছি, অফকোর্স সব আপনাকেই করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এজেন্সি আপনাকে জাস্ট গাইড করবে, আপনার সব কিছুকে ইভ্যালুয়েট করবে যে আপনি ঠিক মতন করছেন কিনা। কিন্তু
এটা সবসময় আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট যে আমি যেহেতু চাচ্ছি আমি অস্ট্রেলিয়া যাব, অস্ট্রেলিয়া কেন আমাকে নিবে সেটাও আমাকে বুঝতে হবে। আমি যদি অস্ট্রেলিয়ায় গিয়ে ট্রাই করি যে বাংলাদেশের মতন চিন্তা করার যে অমুক ব্যক্তি আমারটা করে দিবে, অস্ট্রেলিয়া রাখবে না আমাকে। রাখবে না। তো এজেন্সির উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না থেকে, এজেন্সি করে দিচ্ছে, গাইড করবে আর কি। এজেন্সি গাইড করার যতটুকু করে দিচ্ছে, হুম, কিন্তু নিজের প্রত্যেকটা ডকুমেন্টের প্রত্যেকটা অক্ষর নিজের পড়া উচিত। পড়া উচিত। ট্রু। তো এই ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বলবো প্রোঅ্যাক্টিভ হতে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি একদম রাইটলি সাজেশনটা করছেন। স্টুডেন্টের ক্ষেত্রে আমরাও সবসময় বলি প্রত্যেকটা স্টুডেন্টের উচিত যখন আসলে একটা কাউন্সিলর আপনার সাথে ওয়ার্ক করে, কাউন্সিলরের সাথে থেকে ওয়ার্ক করা, এবং বিশেষ করে এসওপিটা রাইটিং এর ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা কি দিচ্ছে, এসওপি রাইটিং একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইনভলভ থাকা। আমরা একটা কোশ্চেনার দিয়ে দিই সাধারণত স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং ওইটা প্রপার ভাবে ডেভেলপ করা, এবং ফাইনালি যে অ্যাপ্লিকেশনটা করতেছে ওটা একটু চেক ব্যাক করা। কারণ কোনো কারণে যদি কোনো মিস্টেক হয়, ২ জন মিলে করলে দেখা যায় ইরর অফ মিস্টেকটা অনেক কমে যাবে, 0 হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে ফান্ডিংটা পাইতে সুবিধা হবে। আপু, আপনার IELTS স্কোরটার কথা শোনা হয়নি। আমার ওভারঅল স্কোর ছিল একাডেমিক 7.5, 7.5, আর সেক্ষেত্রে আমার বেশিরভাগগুলোতে 8 অ্যান্ড অ্যাবাভ ছিল, 8 and above ছিল। আমার একটাতে 8 এর নিচে ছিল। আমি সবসময়ই বলি, আমাকে যদি লাস্ট 15 ইয়ার্স এর অভিজ্ঞতা থেকে কেউ যদি আমাকে এসে জিজ্ঞাসা করেন, আমার লাস্ট স্টুডেন্টটা যেটা আসলে যার কথা নওফিলের কথা বললে 100% স্কলারশিপ, তারও কিন্তু IELTS স্কোর 8 and above ছিল। আপনি যদি ভিসা চান যে না আমি অস্ট্রেলিয়াতে, কানাডাতে, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চাই, যে আমার ফান্ড আছে, আমার একাডেমিক ভালো আছে, বাট ভিসার রেজাল্ট ডিসিশন চেঞ্জ করে দিতে পারে। IELTS এ যদি আপনার ডিমান্ড থাকে 6.5, আপনি 7 নিয়ে আসুন। স্কলারশিপের ক্ষেত্রে আপনি যদি ডিমান্ড থাকে 7, আপনি 7.5 নিয়ে আসুন। আপনাকে এক ধাপ আগায় দিবে। আপনি ভিসার ক্ষেত্রে এক ধাপ আগায় দিবে। আমাদের অভিজ্ঞতা বলে যাদের IELTS স্কোর 0.5 বেশি, তাদের ভিসা রেশিও 98 to 99%। আপনার যদি 6.5 লাগবে, যদি 7 নিয়ে আসেন, আপনার ভিসা রেশিও দেখবেন 98 to 99% হয়ে গেছে। আপনি যদি 7 লাগে, যেমন আপুর এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য মাস্টার্সের জন্য মেবি 7 দরকার ছিল, রাইট? 6.5। এবং রিসার্চের ক্ষেত্রে উনার 7.5 টা কিন্তু এই যে ফান্ডিং এর ক্ষেত্রে অনেক বড় একটা বিষয় হিসেবে কাজ করছে। এজন্য আমরা প্রত্যেককে বলব বাইরে যাওয়ার ক্ষেত্রে কমিউনিকেশন যেহেতু অনলি ওয়ান ওয়ে, যে আপনার IELTS দেওয়ার ক্ষেত্রে ইংলিশ কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আদার্স গুলা লাগবে, আপনার একাডেমিক, আপনার এক্সপেরিয়েন্স, আপনার ব্যাংক ব্যালেন্স, ফাইন্যান্স, এইগুলার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে IELTS রিকোয়ারমেন্টটা। আপু, আপনাকে খুবই ধন্যবাদ আপনার সময় করে আসার জন্য। আপনার জার্নিটা হ্যাপি হোক, আপনার ফিউচার ড্রিম ফুলফিল হোক আমরা উইশ করি, এবং এই রিলেশনটা ইনশাআল্লাহ আজীবন থাকবে। আমার ইনশাআল্লাহ। যেকোনো প্রয়োজনে আমরা সবসময় চেষ্টা করব আপনার পাশে থাকতে, এবং আপনিও আমাদের পাশে থাকবেন, এটা আমরা এক্সপেক্ট করি সবসময়। বাংলাদেশি স্টুডেন্ট ফিউচারে কখনো হেল্প হয় তাদের পাশে আপনি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে স্কলার জন্য। আসসালামু আলাইকুম।